কে তুমি? কি চাও? কি চাও আমার থেকে? কি করছো? কি করছো এটা? প্লিজ প্লিজ আমাকে বেরো না, আমাকে বেরো না, প্লিজ আমাকে বেরো না। নুসরাতের কাকুতি মিনতিকে উপেক্ষা করে তার সর্বাঙ্গে কেরোসিন তেল ঢেলে দেয় বাচ্চা মেয়েটি। ঠোঁটের কোণে তার তীর্যক হাসি। দেশলাই বাক্স ঘষে জ্বলন্ত দেশলাইটা নুসরাতকে লক্ষ্য করে ছুঁড়ে দেওয়ার আগের মুহূর্তে বাচ্চা মেয়েটি শুধু একটাই কথা বলে, গেম ওভার। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্প লেখক সুব্রদীপ হালদারের কলমে একটি হাড় হিম করা ভূতের গল্প, অতীতের হাতছানি। আজকের গল্পের শেষে আমরা এই গল্পটি থেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করব। আপনারা কমেন্ট বক্সে নিজেদের নাম সমেত আপনারা কোথা থেকে বলছেন সেটিও উল্লেখ করবেন। আমরা পরের গল্পের শেষে সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব। ভিডিওর নিচে একটি হাইপ অপশন আছে। হাইপ বাটনটিকে প্রেস করলে আমাদের এই গল্পটি আরও অনেক শ্রোতা বন্ধুদের কাছে গিয়ে পৌঁছবে। তাই গল্প শোনার পাশাপাশি হাইপ বাটনটি প্রেস করতেও ভুলবেন না। শুনতে থাকুন আজকের গল্প, অতীতের হাতছানি। আর না, ছাড়ো, এবার অনেক হয়েছে। এবার বাড়ি যাও, না হলে তোমার বউ কিন্তু আবার সন্দেহ করবে। উফ ডার্লিং, আর একটু থাকো না। সপ্তাহে একটা দিনই তো তোমাকে নিজের করে পাই, সেটাও যদি মাঝপথে এভাবে থামিয়ে দাও তাহলে কিন্তু। ওলে আমার সোনাটা, রাত কত হয়েছে খেয়াল আছে? আজ আর নয়, এখনই বাড়ি ফিরে যাও। সিদ্ধার্থ বাংলার 5-এর মতো মুখ করে বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। নুসরাত ব্ল্যাঙ্কেটটা টেনে নেয় কিছুটা। স্থির চোখে সে সিলিংয়ে স্তব্ধ ফ্যানের দিকে তাকিয়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে জিন্স আর শার্টটা গায়ে গলিয়ে নুসরাতকে গুড নাইট জানিয়ে তার ফ্ল্যাট থেকে বের হয় সিদ্ধার্থ। ছোট্ট এক ফালি বারান্দা দিয়ে হাঁটছিল সে। সিলিংয়ের হলদে আলোগুলো মিটমিট করে জ্বলছে, তাতে হাত দূরের দৃশ্য অস্পষ্ট ঠেকছে। লিফটের সামনে এসে ওপেন বাটন প্রেস করে সিদ্ধার্থ। লিফটের ভিতরে ঢুকতেই লিফটটা বন্ধ করে গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে। লিফটের আবছা আলোর সাথে যান্ত্রিক শব্দটা এক গা ছমছমে পরিবেশ সৃষ্টি করছে। হাত তুলে হাতঘড়িতে তাকিয়ে দেখে রাত 11:15। ডান দিকের পকেট থেকে ফোন বের করে একটা নাম্বার ডায়াল করে সিদ্ধার্থ। অপরদিকের ব্যক্তি ফোন রিসিভ করতেই সিদ্ধার্থ এদিক থেকে ঝড়ের বেগে বলে, শোন ফিরদৌস, আমার বউ যদি তোকে ফোন করে বলে তুই বলবি আমি তোর সাথেই আছি, ঠিক আছে? অপর দিক থেকে খিকখিক করে বিশ্রী হেসে উত্তরে ফিরদৌস বলে, তুই আবার চাঁদের মধু খেতে গিয়েছিস বল? না না, লুকোতে হবে না, আমি সব জানি। গত 6 মাস ধরে কন্টিনিউয়াস তুই নুসরতের ফ্ল্যাটে যাস, সময়ও কাটাস ওর সাথে। আর শুধু নুসরত তো নয়, এই তালিকায় আরো নারী আছে যাদের কথা তোর বউ জানে না। ভালো ভালো, মজা কর। তুই শালা একটা পাক্কা হারামি। বাইরে থেকে দেখলে পুরো ব্রহ্মচারী, আর ভেতরে ভেতরে থাক আর বললাম না। যাই হোক, আমি তো আমার বন্ধু, আমি ম্যানেজ করে নেব, চাপ নেই। ঠিক আছে, ওই কথাই রইলো। আর তোর ট্রিটটা ডিউ থাকলো, পরে পেয়ে যাবি। কথাটা শেষ করার আগেই ফোনটা কেটে গেল। লিফটটাও একটা বিকট শব্দ করে যেন শূন্যে থেমে গেল। সিদ্ধার্থ ব্যাপারটা ঠিক বুঝতে পারল না। কি হলো এটা? ফোনটা আর কাজ করছে না, স্ক্রিন ব্ল্যাক। এদিকে লিফটটাও চলছে না। এখন কি করবে সে? এখান থেকে বেরোবে কিভাবে? তখনও সিদ্ধার্থ ভয়টা পায়নি, কিন্তু এবারের ঘটনাটা তাকে ভয় পেতে বাধ্য করল। কোত্থেকে একটা মেয়েলি কণ্ঠ তার কানে এলো। আওয়াজটা একটা বাচ্চা মেয়ের মনে হলো। সে একই সুরে গানের মতো বলছে, Twinkle, twinkle, little star, how I wonder what you are up above the world.
so high, like a diamond in the sky. লিফটের দেওয়ালে দেওয়ালে ধাক্কা লেগে বারবার ফিরে আসছে সেই ধ্বনি সিদ্ধার্থর কানে। ধীরে ধীরে সেই আওয়াজের মাত্রা বাড়তে শুরু করলো। সিদ্ধার্থর পক্ষে এখন অসহ্য হয়ে উঠছে সেটা। মনে হচ্ছে এখনই কান ফেটে রক্ত বেরিয়ে এলো বলে। কান চেপে কোনো রকম এসে দুই পায়ের মাঝে মুখ ঢুকিয়ে বসে পড়ল। আর্তনাদ করে বলল, থামো, থামো বলছি, থামো। কে তুমি? কেন কেন এমন করছো? উফ, আমি আমি আর নিতে পারছি না। থামো, থামো দয়া করে। কবিতা বলা থামল না। সিদ্ধার্থ জ্ঞান হারালো লিফটের মধ্যেই। না না মা, কাঁদে না মা, সোনা মেয়ে তো আমার, কাঁদে না, কাঁদে না মা, একদম কাঁদে না। দেখো তোমার পাপা এক্ষুনি চলে আসবে। পাপা তোমার জন্য অনেক খেলনা নিয়ে আসবে, কত চকলেট নিয়ে আসবে। তুমি নেবে না সেগুলো? নেবে না সোনা? আলোকলতা দেখল ঘড়িতে বলছে সময়টা 12:30 পেরিয়েছে। সিদ্ধার্থ কেন তাহলে ফিরল না এখনো? তার 6 মাসের ছোট্ট মেয়েটাও এক নাগাড়ে কেঁদেই চলেছে। অনেকক্ষণ হলো সে কিছু খেয়েছে, এখন হয়তো খিদে পেয়েছে আবার। শিশুরা মুখে কিছু বলতে পারে না, কিন্তু মায়েরা তো বুঝতে পারে। আলোকলতা ঘরের দরজাটা হালকা ভেজিয়ে দিয়ে মেয়ের পাশে গিয়ে শোয়। মেয়েকে কাছে টেনে নিয়ে আঁচল দিয়ে ঢেকে নেয় তাকে। এখন ছোট্ট শিশুটির মাতৃস্তনের প্রয়োজন। কিছুক্ষণ স্তন পান করে ক্ষুধা নিবারণ হয়ে গেলে শিশুটি ঘুমিয়ে পড়ে। আলোকলতা মেয়ের কপালে আলতোভাবে ঠোঁট ছুঁইয়ে দেয়। শিশুটি একটু নড়ে ওঠে। মমতা ভরা স্পর্শে মেয়ের মাথায় হাত বুলো সে। সোনা মা আমার, কি মায়াবী রে তোর মুখটা। তোর মুখের দিকে তাকালেই আমার সব যন্ত্রণা আমি ভুলে যাই। তুই অনেক বড় হবি রে মা, মানুষের মতো মানুষ হবি। ঈশ্বরের কাছ থেকে এর থেকে বেশি আমার আর কিচ্ছু চাওয়ার নেই রে, কিচ্ছু চাওয়ার নেই। মেয়ের পাশে শুয়ে থাকতে থাকতে চোখটা লেগে যায় আলোকলতার। রাত তখন 1:30টার আশেপাশে। ঘুম ভেঙে টয়লেটের দিকে গিয়েছিল মৈনাক। ফেরার সময় সে খেয়াল করল তার দাদা সিদ্ধার্থর ঘরের দরজাটা হালকা খোলা। সে উঁকি দিয়ে দেখল বৌদি একা মেয়ে নিয়ে শুয়ে আছে। তার দাদা ঘরে নেই। এই সুযোগ। বৌদির সাথে একটু ভাবতেই মৈনাকের চোখ জোড়া জ্বলে উঠল, ঠিক যেন কোনো হিংস্র সাপদ তার শিকারের হদিশ পেয়েছে। টু শব্দ না করে মৈনাক ধীর পায়ে ঘরে প্রবেশ করল। দরজার ছিটকিনিটা ধীরে ধীরে বন্ধ করে দিল। 1 পা 2 পা করে ঠিক তার বৌদির পাশে খাটের এক কোণে গিয়ে দাঁড়ালো, লোলুপ দৃষ্টিতে তাকিয়ে। উফ, সালি ফিগারটা কি মানিয়েছে মাই। আমার দাদাটা শালা বড্ড বোকা। এমন সুন্দরী বউ আগে না তোর কাজ রে। আলোকলতার কোমরের উপর থেকে কাপড় কিছুটা সরে গিয়েছে। তার কোমরটা ঠিক সমুদ্রের ঢেউয়ের ন্যায়, একটু উঁচু একটু নিচু ভাঁজ পড়েছে। মৈনাক লোভ সামলাতে না পেরে আস্তে আস্তে স্পর্শ করে আলোকলতার কোমর। আলোকলতার ঘুমটা ছোট থেকেই খুব কাঁচা। ক্ষীণ থেকে ক্ষীণতর শব্দে ঘুম ভাঙতে সময় লাগে না। আলোকলতা ঘুম জড়ানো গলায় বলল, সিড, সিড এসে গেছো? সিড? কোনো উত্তর এলো না। আলোকলতা চোখ খুলতেই মুখের উপর ঝুঁকে থাকা মৈনাককে দেখে আঁতকে ওঠে। ভয়ে সে হাত দূরে সরে যায়। হৃদস্পন্দন ছুটছে তার দ্রুত বেগে। তুমি তুমি এখানে কি করছো? মৈনাক কামাতুর কণ্ঠে জবাব দিল, কেন শোনা, আসতে পারি না? আজ দাদা বাড়িতে নেই, তুমি একা। তোমার খেয়াল তো আমাকেই রাখতে হবে। যতই হোক
আমি তো তোমার ছোট দেওর বলে কথা। মৈনাক হাত বাড়াতে গেলে আলোকলতা তার বুক লক্ষ্য করে কষে এক লাথি মারে। মৈনাক মেঝেতে ছিটকে পড়ে। মেঝেতে বসানো টাইলসে তার মাথাটা ঠুকে গিয়ে কপাল কেটে গিয়ে রক্ত ঝরতে শুরু করে। আলোকলতার টেবিলে রাখা ছুরিটা উঁচিয়ে ধরে। মৈনাককে দুই গালে ঠাস ঠাস করে সজোরে থাপ্পড় কষায়। ভুলে যেও না আমি নারী, আমি অবলা নই। আমি প্রয়োজনে লক্ষ্মীও হতে পারি, আবার প্রয়োজনে কালীও। আমি সম্পর্কে তোমার বড় বৌদি হই। সম্মান এবং বয়স দুটোতেই তোমার থেকে অনেকটা বড়। ভবিষ্যতে এই ধরনের অসভ্যতা করলে তার ফল কিন্তু ভয়ঙ্কর হবে বলে দিলাম। নো গেট লস্ট ফ্রম মাই রুম। মৈনাক কোনো কথা বলল না। খ্যাপা ষাঁড়ের মতো ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল। ভোরের আলো ফুটেছে। খবরটা কিছুক্ষণ আগেই পেয়েছে আলোকলতা। খবরটা পেয়ে একরকম ছুটে সে হাসপাতালে পৌঁছয়। সিদ্ধার্থকে প্রথমে এইভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে আলোকলতা কান্নায় ভেঙে পড়ে। নুসরাত তাকে সামলায়। নুসরাত ভোর রাত থেকে ঠায় বসেছিল সিদ্ধার্থর পাশে। 1 সেকেন্ডের জন্য সে চোখের পাতা এক করেনি। নুসরাত বলল, কেঁদো না আলো, কেঁদো না তুমি। দেখো সিদ্ধার্থর কিছু হয়নি, হি ইজ টোটালি ফিট। আলোকলতা কাঁপা কাঁপা গলায় বলল, যদি সিদ্ধার্থর কিছু হয়ে যেত, আমাদের কি হতো? গতকাল থেকে আমার মনটা কেমন ডাকছিল। আমি বলেছিলাম ওকে বেশি রাত করে ফিরো না। সিদ্ধার্থ চোখের ইশারায় নুসরাতকে বাইরে যেতে বলে। নুসরাত ওদের একা ছেড়ে দেয় কিছুক্ষণের জন্য। সিদ্ধার্থ 2 হাতে আলোকলতার গাল দুখানি ধরে চোখের জল মুছিয়ে দেয়। আমার কিছু হয়নি আলো, তুমি এমন করে কেঁদো না। এটা জাস্ট একটা ছোট অ্যাক্সিডেন্ট। আমি পুরোপুরি ফিট। কিন্তু এমনটা হলো কি করে? ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারিনি। কি হয়েছিল আমার সাথে ঠিক মনে পড়ছে না। শুধু লিফটে একটা বাচ্চা মেয়ের আওয়াজ শুনেছিলাম। মেয়েটা একটা ইংলিশ পোয়েম বলছিল বারবার। এরপর আমি জ্ঞান হারিয়েছিলাম, আর আমার কিছু মনে নেই। বাচ্চা মেয়ে লিফটে? কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে বেশি ভাবতে হবে না, এখনই আমরা বাড়ি ফিরবো। আমাদের মেয়েটা কেমন আছে? গড়িয়া ওর খেয়াল রাখবে। পিসিমণির কাছে মেয়ে ভালোই আছে। হাসপাতালের সমস্ত ফর্মালিটি মিটিয়ে সিদ্ধার্থকে নিয়ে বাড়ি ফেরে আলোকলতা। আলোকলতা গতরাতে করা মৈনাকের কুকীর্তিটা বেমালুম চেপে যায় সিদ্ধার্থর কাছে। সে চায় না এই নিয়ে বাড়িতে নতুন এক অশান্তির সৃষ্টি হোক। ভবিষ্যতে যদি এমন ঘটনা দ্বিতীয়বার ঘটে, তখন মৈনাককে শাস্তি সে নিজেই দেবে। কেঁদো না প্রতিমা, কান্না থামাও। এভাবে কেঁদে কি কোনো লাভ আছে? গুরুদেব আমাদের যথেষ্ট সাহায্য করছেন। এর থেকে বেশি কি চাও তুমি? শাস্তি চাই, শাস্তি চাই। যারা আমার মেয়ের সাথে কুকর্ম ঘটিয়েছে তাদের শাস্তি চাই। আমার মেয়ের আত্মা এখনো মুক্তি পায়নি। সে প্রতিশোধের আগুনে জ্বলছে, আর সেই আগুনেই পুড়ে ছাই হবে জানোয়ারগুলো। গুরুদেব আজ একবার দেখা করতে বলেছিলেন। বিকেল 5টা নাগাদ ওনার বাড়ি থেকে একবার ঘুরে আসবো দুজনে। দেখবে গুরুদেবের সাথে কথা বললে তোমার মনটা হালকা হবে। বিকেলের দিকে অনিরুদ্ধাচার্য নিজের বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন। সারাদিন হাজারো মানুষ আসেন তার কাছে। তিনি নিজের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন। একজন পরিচারিকা ওনাকে এসে বললেন, গুরুদেব মার্জনা করবেন। দুজন দম্পতি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। ওনাদের কি ভেতরে আসতে বলবো? হ্যাঁ, তুমি ওনাদের ভিতরে পাঠিয়ে দাও। আমি সাক্ষাৎ করতে ইচ্ছুক। পরিচারিকা চলে যায়। কিছুক্ষণ পর
শৈলেনবাবু এবং তার স্ত্রী প্রতিমা দেবী অনিরুদ্ধাচার্যর ঘরে প্রবেশ করেন। গুরুদেবের পা ছুঁয়ে ওনারা আশীর্বাদ নেন। আরে শৈলেন, তুমি? মঙ্গল হোক তোমাদের। বলো, আবার কি কোনো নতুন সমস্যা হলো? শৈলেনবাবু এবং প্রতিমা দেবী ঘরের মেঝেতে রাখা দুটি আসনে বসলেন। গুরুদেব, আপনার তো কিছুই অজানা নয়। আমি আর নতুন করে কি বলবো? আমার স্ত্রীর মন বড়ই বিচলিত। আপনি দয়া করে শুনুন ও কি বলতে চায়। অনিরুদ্ধাচার্য প্রতিমা দেবীর দিকে ফিরে বলেন, কি বলতে চাস মা তুই? গুরুদেব, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আর কতদিন বলতে পারেন? আর কতদিন আমি অপেক্ষায় থাকব? আমার মেয়ে কবে বিচার পাবে? আপনিই তো বলেছিলেন ও সঠিক সময় হলে বিচার পাবে। তবে তবে কি এখনো ওর সঠিক সময় আসেনি? জীবনে কিছু অর্জন করতে হলে ধৈর্য যে ধরতেই হয়। যে ব্যক্তি ধৈর্য ধরে না, সে কোনোদিনও সফল হতে পারে না, লক্ষ্যে পৌঁছতে পারবে না সে। আমি তোদের আশ্বাস দিয়েছিলাম, আর কয়েকটা দিন অপেক্ষা কর, যা মনোবাসন তা পূর্ণ হবে। এখন বাড়ি ফিরে যা। আজ রাতে তোদের মেয়ে যাবে তোদের কাছে। জয় মা তারা, জয় মা, মঙ্গল করিস মা। তোর চরণে 100 কোটি প্রণাম। কোলকে সাজিয়ে আগুন ধরিয়ে একসাথে 4-5 বার টান দেয় মৈনাক। এটা তাদের নিত্যদিনের সঙ্গী। তাদের 10-12 জনের আসর বসে পাড়ার ক্লাবে। সন্ধ্যের পর এই ক্লাব হয়ে ওঠে তাদের মজ মস্তির আখড়া। মদ, গাঁজা, হিরোইন ইত্যাদি সমস্ত নেশাদ্রব্য এই ক্লাবে মেলে। জয়ন্তর বাবা দুর্যোধন গাঙ্গুলি এখানকার এমএলএ হওয়ায় বন্ধুদের নিয়ে সন্ধ্যের পর আসর বসাতে বিশেষ বেগ পেতে হয় না তাদের। উপরন্তু পুলিশের ঝামেলার তো প্রশ্নই হয় না। ইঞ্জেকশনটা শিরায় পুশ করতেই অদ্ভুত এক অনুভূতি হয় মৈনাকের। আজকাল বন্ধুদের চক্করে ভালোই নেশায় ডুবেছে সে। সে বরাবরই একটু এঁচুড়ে পাকা ছেলে ছিল, তবে কখনো নেশায় মুখ দেয়নি। তখন ক্লাস 10। জয়ন্তর মাধ্যমে হাতে আসে গাঁজার কোলকে। আর কি, এক টান দিলে কিচ্ছু হবে না। এই ফাঁদে যে পা দিয়েছে সেই আজ ওদের পার্টনার। মৈনাকের অবশ্য আরও একটা নেশা রয়েছে, কামের নেশা। আজকাল সে একটু বেশি নারী আসক্ত হয়েছে। জয়ন্ত কয়েক পেগ মদ খেয়ে মৈনাককে উদ্দেশ্য করে বলল, ভাই, একটা কথা বলতেই হবে, কিন্তু তোর বৌদিটা কিন্তু হেভি। যদি একদিন ওকে বাগে পাওয়া যেত, ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে। এ ভাই, একদিন আর না মালটারে, যা টাকা লাগে দেব, টাকার কথা ভাববি না। মৈনাক কয়েকটা কাঁচা খিস্তি দিল। এই বলিস না ওর কথা একদম। হারামজাদি মাগি, বড্ড দিমাগ শালির। ওর সব দিমাগ একদিন আমি নিংড়ে নেব। শালা কাল একটু ছুঁতেই একটা লাথি মেরে দিল, দুটো থাপ্পড়ও মারলো শালি। দেখে নেব শালা। পার্থ বলল, ওই জন্যই শালা ভাবছি তোর গলাটা ওরকম টমেটোর মতো লাল হয়ে আছে কেন। বন্ধুরা, আমাদের বাঘের বাচ্চা মৈনাক কাল রাতে মেয়ে ছেলের হাতে মার খেয়ে এসেছে। কথাটা শুনে সবাই হো হো করে হেসে উঠল। খুব লেগেছে তাই না শোনা? এসো একটু মলম লাগিয়ে দিয়ে এসো। থাম এবার। বন্ধু সম্বন্ধে এসব কেউ বলে? শুয়োর আর বাচ্চা সব। ওই না, তুই ভাবিস না কিচ্ছু। তোর বৌদিকে কিভাবে টাইট দিতে হয় আমি দেখছি। তুই একটু নজর রাখিস বৌদির ওপর, ঠিক আছে? বাকিটা আমি সামলে নেব। এই মৈনাক, তোর দাদার নাকি একটা চক্কর আছে বাইরে, খবরটা কি সত্যি? তুই কি করে জানলি?
খবর রাখতে হয় চাঁদু, সব খবর রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওর কোনো ডাক্তার বান্ধবী, কি যেন একটা নাম। হ্যাঁ, নুসরাত। 2 বছর ধরে চক্কর চলছে। বৌদি আমার এত সরল যে দাদা যা বলে সব মেনে নেয়। হারাম জাদা, বাড়িতে রাম আর বাইরে পাক্কা হারামি। দাদা কার দেখতে হবে তো, হ্যাঁ? আবার একটা হাসির রোল ওঠে ঘরের মধ্যে। ঘরে বসে সিদ্ধার্থ তখন বই পড়ছিল। পেশায় সে একজন ডাক্তার। আজ একটা জরুরি মিটিং ছিল তার হাসপাতালে। আলোর জোড়াজুড়িতে বাধ্য ছেলের মতো তাকে আজ রেস্ট নিতে হচ্ছে। আর যাই হোক, নিজের কাজ নিয়ে সিদ্ধার্থ খুব সিরিয়াস। এখানে আপোষ করার কোনো জায়গা নেই। হঠাৎই একটা শব্দ হলো। টেবিল থেকে পেনটা নিচে পড়ে গেছে কখন। সিদ্ধার্থ নিচে ঝুঁকে সেটা তুলতে গেলে একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঘটনাটায় প্রচণ্ড ভয় পেয়ে যায় সিদ্ধার্থ। সে দেখল টেবিলের নিচের অন্ধকার থেকে একজোড়া হাত তার ডান হাতটা শক্ত করে ধরে আছে। জীর্ণ কঙ্কাল সার সেই 2 হাত, এক টুকরো মাংসও লেগে নেই, শুধুই হাড়। কঙ্কাল সার হাতের চাপে একটা সময় মনে হলো সিদ্ধার্থর হাতটা বোধহয় ছিঁড়েই যাবে। কিন্তু হঠাৎ যেমন সে যন্ত্রণাটা অনুভব করলো তেমন সেটা কমেও গেল নিমেষে। সিদ্ধার্থ লক্ষ্য করল সেই হাত জোড়া আর তার হাত ধরে নেই। সিদ্ধার্থ ঘর থেকে বেরোনোর চেষ্টা করল। বেরোনোর পথ বন্ধ, দরজাটা বাইরে থেকে বন্ধ। সিদ্ধার্থ প্রাণপণে আঘাত করল দরজার গায়ে। কে 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 কোথায় আছো? দরজাটা খোলো। আলো 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 আলো, তুমি শুনতে পাচ্ছ কি? প্লিজ প্লিজ দরজাটা খোলো কেউ। গুড়িয়া, এই গুড়িয়া, প্লিজ দরজাটা খুলে দে। আমার আমার খুব ভয় লাগছে। ঘরের লাইটগুলো একবার জ্বলছে একবার নিভছে। ঘরের ভিতরে তাপমাত্রাটা মুহূর্তের মধ্যেই কয়েক গুণ কমে গেল। তার সাথে সিদ্ধার্থর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। এসব কি হচ্ছে তার সাথে? এগুলো কি নেহাতি কাকতালীয় ঘটনা, নাকি কেউ জেনে বুঝে তার সাথে এ ধরনের মশকরা করছে? সিদ্ধার্থ এবার টের পেল তার শরীরে কিছু একটা হচ্ছে। তার অঙ্গ প্রত্যঙ্গ ধনুকের মতো বেঁকে যাচ্ছে, যেন শরীরে কোনো হাড় নেই তার। কোনো এক অপার্থিব শক্তি তাকে দেওয়ালের সাথে সেঁটে দেয়। হাত পা গলা সব দুমড়ে মুচড়ে যায়, যেন তার শরীরটা কেউ খেলনার মতো ইচ্ছে মতো বেঁকিয়ে মুড়িয়ে দিচ্ছে। নিজের কোনো শক্তি নেই তার মধ্যে। যন্ত্রণায় কষ্টে মুখ থেকে গোঙানিটুকুও বের হচ্ছে না সিদ্ধার্থর। কিছুক্ষণ সব শান্ত। তারপর হঠাৎ মুখ তুলে সিদ্ধার্থ দেখল সিলিং ধরে মাকড়সার মতো ঝুলছে একটি বাচ্চা মেয়ে। মুখটা আলো আঁধারিতে তেমন স্পষ্ট নয়। সিদ্ধার্থ বুঝতে পারছে বাচ্চা মেয়েটি স্থির চোখে তার মুখের দিকেই তাকিয়ে এখনো। মেয়েটির চোখে কেবল সাদা অংশটি, তাতে মনি নেই। গায়ের রং ফ্যাকাশে, চুলগুলো কাঁধ পর্যন্ত ছাটা। এবার শোনা গেল সেই ইংলিশ পোয়েমটা। এই মেয়েটি হয়তো গত রাতে পোয়েমটা সুর করে করে বলছিল। এখন সেই সিদ্ধার্থর সামনে দৃশ্যমান হয়েছে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. সেই একই সুর, একই কণ্ঠের একই ভঙ্গিমায় গানের মতো করে বলা। বারংবার এই 4 লাইন ধ্বনিত হচ্ছে ঘরের 4 দেওয়ালে। ধীরে ধীরে আওয়াজ বেড়ে চলল। একসময় তা অসহ্য হয়ে উঠল কানের পক্ষে।
সিদ্ধার্থ আর্তচিৎকার করে উঠল। কে কে তুমি? আমার সাথে কেন এমন করছো? কি ক্ষতি করেছি আমি তোমার? আমি তো তোমাকে চিনিও না। দয়া করো, দয়া করো, আমাকে আর কষ্ট দিও না। হাত জোর করে বলছি, ছেড়ে দাও আমাকে। এমন করো না, আমি আমি আর সহ্য করতে পারছি না। সিদ্ধার্থ জ্ঞান হারালো। জ্ঞান হারানোর পূর্বে সে দেখল মেয়েটি নেমে আসছে দেওয়াল বেয়ে। বৌদি, দাদাভাই কি করছে? ওকে ডেকে নিয়ে এসো, ডিনার রেডি। আচ্ছা গুড়িয়া, তুমি প্লেট সাজাও, আমি ডেকে আনছি ওকে। আলোকলতা উপরে চলে গেলে কিছুক্ষণ পর একটা চিৎকার শোনা যায় উপর থেকে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ! নিচে খাবার টেবিল থেকে উঠে দৌড়ে সকলে উপরে যায়। সিদ্ধার্থর ঘরে ঢুকেই সকলের বুকের রক্ত ছলকে ওঠে। এ কি বিভৎস দৃশ্য দেখছে তারা! সিদ্ধার্থর শরীরটা মুচড়ে পড়ে আছে মেঝেতে। ঘরে মনে হচ্ছে ঝড় বয়ে গেছে। আলো হাঁটু মুড়ে বসে কাঁদছে। সিদ্ধার্থর মা ছেলের এই অবস্থা দেখে সেন্সলেস হয়ে পড়েন। গুড়িয়া পাথরের মূর্তির মতো কিছুক্ষণ দরজা ধরে দাঁড়িয়ে থাকে। তার ঘোর ভাঙল আলোর ঝাঁকুনিতে। সিদ্ধার্থর পালস কাজ করছে, শ্বাস প্রশ্বাস চলছে। সিদ্ধার্থর বাবা তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে কল করেন। আধ ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্স এসে সিদ্ধার্থকে হাসপাতাল নিয়ে যায়। সিদ্ধার্থকে যখন হাসপাতালে অ্যাডমিট করা হলো তখন নুসরাত হাসপাতালে রাউন্ডে ছিল। সিদ্ধার্থর এমন অবস্থা দেখে সেও বেশ ভয় পেয়ে যায়। সিদ্ধার্থর শরীর ধনুকের মতো বেঁকে গিয়েছে। তুমি ফর্মালিটিগুলো সেরে নাও, কোনো ভয় নেই, আমি আছি তো। আমি সিদ্ধার্থর কিচ্ছু হতে দেব না। আমি ওকে খুব ভালোবাসি। ও ছাড়া এই পৃথিবীতে আমার আপন কেউ নেই, কেউ নেই। বৌদি, শান্ত হও। এখন আমাদের শক্ত হতে হবে, ভেঙে পড়লে চলবে না। তুমি এখানে বসো, আমি ফর্মালিটিগুলো দেখছি। চলো নুসরতদি। চলো। আলোকলতা ধপ করে চেয়ারে বসে পড়ে। আজ খুব অসহায় মনে হচ্ছে তার নিজেকে। চোখের কোণ বেয়ে জল ঝরছে, মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। আলোকলতা মা বাবার একমাত্র মেয়ে ছিল। একটা গাড়ি দুর্ঘটনায় সে নিজের বাবা মাকে হারিয়েছে। তখন প্রিয়জনরা কেউ হাত বাড়িয়ে দেয়নি তার দিকে। তাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে আত্মীয়রা। একটা অনাথ আশ্রমে বেড়ে উঠেছে আলোকলতা। তারপর কি করে একদিন দেখা হয়ে যায় সিদ্ধার্থর সাথে। তাকে দেখে আলোর মনে হয়েছিল এই মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, সাহারা বানানো যায় তাকে। ফোনটা দুবার কেটে যায়। তৃতীয়বার ফুল রিং হওয়ার পূর্বেই অপর দিকের ব্যক্তি কল রিসিভ করে। বলো ডার্লিং, এত রাতে ফোন করছো? গুড়িয়া কাঁপা কাঁপা গলায় বলল, দাদা, দাদা হাসপাতালে ভর্তি। তুমি এখন আসতে পারবে? কুণাল ঘড়িতে দেখল রাত 1:30টার আশেপাশে। আচ্ছা, আমি আসছি এক্ষুনি। কোন হাসপাতাল? RNS হসপিটাল। ভোরের আলো ফুটেছে। সিদ্ধার্থর জ্ঞান ফিরেছে, কিন্তু সে কিছু বলার অবস্থায় নেই। কি যেন একটা বিড়বিড় করছে। মনে হচ্ছে কিছুতে একটা ভীষণ রকমের ভয় পেয়েছে। ঘরে কেউ গেলেই তাকে বের করে দিচ্ছে ঘর থেকে। আলোকলতা একবার ঘরে গেল। সিদ্ধার্থর পাশে গিয়ে বসল সে। সিদ্ধার্থর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এখন কেমন লাগছে? আলো, আলো, তুমি বিশ্বাস করো, আমি গতকাল রাতে ওকে আবার দেখেছিলাম। ওই যে লিফটে যে ইংলিশ পোয়েমটা শুনেছিলাম, সেটা গতকালকেও শুনেছি আমি। আমি একটা বাচ্চা মেয়েকেও দেখেছি, সিলিং থেকে ঝুলেছিল। হিংস্র দৃষ্টিতে সে তাকিয়েছিল আমার দিকে। তার চোখে মনে ছিল না, সবটাই সাদা। আর বলতে হবে না সেড, তুমি একটু ঘুমোও এখন। তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি, তোমার রেস্টের প্রয়োজন। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি সিড, ঘুমো। কেউ আমার কথা শুনতে চাইছে না কেন? তোমরা কি কেউ আমার কথা বিশ্বাস করছো না? আমাকে তোমরা পাগল ভাবছো, তাই না? পাগল ভাবছো, পাগল। হ্যাঁ আলো, 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 তুমি আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি সত্যি বলছি আলো।
আমি তোমায় বিশ্বাস করেছি সিড, আমি সব শুনবো। তুমি এখন একটু ঘুমো প্লিজ। আলোকলতা তার মাথায় হাত বুলোয়। সিদ্ধার্থ ক্ষণিকের মধ্যে চোখ বোজে। আলোর এক হাত আঁকড়ে ছোট্ট শিশুর মতো গুটিসুটি মেরে শুয়ে থাকে। আলোকলতা ভাবে, একবার সায়ন্তনীর সাথে একটু দেখা করতে হবে ওর চেম্বারে গিয়ে। আজ রবিবার, সায়ন্তনীর চেম্বার বন্ধ থাকে। সপ্তাহে 6টা দিন পেশেন্ট দেখতে গিয়ে হিমশিম খায় সে। সায়ন্তনী কলকাতার অন্যতম প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট। হাজারো মানুষকে সে সুস্থ করে তুলেছে। লোকে বলে সায়ন্তনীর কথায় নাকি জাদু আছে। তার মিষ্টি মিষ্টি কথাতেই পেশেন্ট হাফ সুস্থ হয়ে যায়। সোফায় গা এলিয়ে সিগারেটের শুকটান দিচ্ছিল সায়ন্তনী। সেই সময় কাজের মাসি এসে বলল কে একজন দেখা করতে এসেছে তার সাথে। সায়ন্তনী মনে মনে ভাবে তার বেস্ট ফ্রেন্ড আলোকলতা এসেছে নিশ্চিত। সায়ন্তনী সিগারেটটা শেষ টান দিয়ে অ্যাশট্রেতে রেখে দেয়। ওকে ভেতরে পাঠিয়ে দাও, আর হ্যাঁ 2 কাপ কফিও দিয়ে যাও। প্রিয় বান্ধবীকে দেখে আনন্দে তাকে গিয়ে জড়িয়ে ধরে সায়ন্তনী। কিন্তু এ কি, আলো কিছু বলছে না। সায়ন্তনী তার মুখের দিকে চেয়ে দেখে আলো কাঁদছে। সায়ন্তনী তাকে বলে, আলো, কি রে তুই কাঁদছিস যে? কি হয়েছে তোর? আচ্ছা তুই আগে এখানে বস, এই নে একটু জল খা। আলোর গলার অবস্থা ঠিক মরুভূমির মতো হয়ে এসেছিল। ঠান্ডা জলটা গলায় ঢালতে একটু স্বস্তি পায়। আমায় এবার বল কি হয়েছে? তুই আমাকে ফোন করে বললি কি একটা জরুরি কথা বলবি। কি বাড়িতে কোনো সমস্যা? আমরা একটা বড় সমস্যার মুখে পড়েছি। সিডের জানি না হঠাৎ করে কি হয়েছে, পরপর 2 দিন ওর সাথে অদ্ভুত সব ঘটনা ঘটেছে। সিডের শরীরটা ভালো নেই, হাসপাতালে ভর্তি আছে। আলোকলতা এক এক করে পুরো ঘটনার বিবরণ দেয় তার বান্ধবীকে। সবকিছু শুনে সায়ন্তনী আকাশ থেকে পড়ে। ঘরে এসি চললেও বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে সায়ন্তনীর কপাল জুড়ে। কিছুক্ষণ সব চুপ। কাজের মাসি এসে গরম কফির কাপ দুটো তাদের সামনে রেখে দিয়ে চলে যায়। বলয়াকৃত ধোঁয়া কুন্দন পাকিয়ে উঠতে থাকে। সায়ন্তনী কফিতে চুমুক দিয়ে বলে, স্ট্রেঞ্জ, আমার এতদিনের ডাক্তারি জীবনে আমি এমন ঘটনা শুনিনি। আর দেখ, সিডির যে মানসিক কোনো সমস্যা আছে সেটা এখনই তো নিশ্চিতভাবে বলা যাবে না। আচ্ছা একটা কাজ কর, তুই ওকে একদিন নিয়ে আয় আমার চেম্বারে, আমি দেখছি তারপর কি করা যায়। আলোকলতা সায়ন্তনীর হাতটা শক্ত করে চেপে ধরে। সায়ন্তনী তার কাঁধে হাত রাখে। কোনো চিন্তা নয়, আমি আছি তো তোর সাথে। সন্ধে গড়িয়ে রাত হয়েছে। রাস্তায় কুকুর বিড়ালেরও দেখা পাওয়া যাচ্ছে না। হাতে মদের বোতল নিয়ে টলতে টলতে বাড়ির পথে ফিরছিল ফিরদৌস। সামনেই একটা কবরস্থান। সেটা পেরোলেই বাম দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা ধরে মিনিট 2 হাঁটলেই ফিরদৌসের বাড়ি পড়ে। ফিরদৌস এখন নিজের মধ্যে নেই। নেশায় বুঁদ হয়ে গুনগুন করতে করতে নিজের খেয়ালে হাঁটছে। কবরস্থান পেরিয়ে যেই বাম দিকে এগোতে যাবে এমন সময় তার কানে একটা কণ্ঠস্বর ভেসে আসলো। একটা মেয়ের গলা। বাচ্চা কোনো মেয়ে সুর তুলে গানের ভঙ্গিতে কবিতা পড়ছে। I wonder what you are. Up above the world so high. Like a dove. ফিরদৌসের নেশার ঘোর খানিকটা কেটে যায়। সে এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ কোথাও নেই। রাস্তায় সে একা। একটা জন্তু জানোয়ারের দেখাও অমিল। ফিরদৌস মনের ভুল ভেবে এড়িয়ে যাচ্ছিল। কয়েক পা এগোতে আবার সেই কবিতা শুনতে পায় সে। আরে কে তুমি মামনি? এত রাতে এখানে কাকে কবিতা শোনাচ্ছ? তো তোমার ভয় করছে না?
কেউ যদি তোমাকে তুলে নিয়ে চলে যায়, যাও এখনই বাড়ি চলে যাও, যাও। এবার পা বাড়াতে গেলে ফিরদৌস দেখে তার মুখোমুখি 3 হাতের মতো দূরে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে অন্ধকার ঘেঁষে। মেয়েটির পরনে লাল রঙের একটি ফ্রক, গায়ের রং অতি ফ্যাকাশে, চোখের মণি নেই, শুধুই সাদা অংশে ঢাকা। ফিরদৌস চোখ কচলে দেখে, না, ভুল দেখছে না সে, সত্যিই একটা মেয়ে। ফিরদৌস ভীত কণ্ঠে জিজ্ঞেস করে, কে তুমি মামনি? এত রাতে এখানে কি করছো? তোমার বাবা মা কোথায়? মেয়েটি কোনো উত্তর দেয় না। ফিরদৌস দেখল ধীরে ধীরে মেয়েটির শরীর ধনুকের মতো বেঁকে গেল। রাস্তার উপর মাকড়সার ভঙ্গিতে সে ফিরদৌসের দিকেই ধেয়ে আসছে। তার ঠোঁটের কষ বেয়ে তাজা রক্ত ঝরছে। ফিরদৌস ছুটে পালানোর চেষ্টা করে, আচমকা দৌড়তে গিয়ে কিছুতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে রাস্তায়। পিচের রাস্তায় হাত পা গাল ছড়ে যায় তার, বিন্দু বিন্দু রক্ত জমে ক্ষতস্থানগুলোতে। বাচ্চা মেয়েটি পৈশাচিক হাসি হেসে ওঠে। এতক্ষণে এটুকু নিশ্চিত এ কোনো মানুষ হতেই পারে না। ফিরদৌসের কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড় হয়েছে। শিরদাঁড়া জুড়ে শীতল এক স্রোত সাপের মতো কিলবিল করে ওঠা নামা করছে। সে হাত জোর করে কাকতি মিনতি করে, ক্ষমা করে দাও আমায়, ক্ষমা করে দাও। এই আমি কি ক্ষতি করেছি তোমার? আমি কি করেছি? এই আমাকে মারতে চাইছো কেন তুমি? কি? ফিরদৌস এক স্থানে পড়ে গোঙাচ্ছে। বাচ্চা মেয়েটি ধীরে ধীরে তার বুকের উপর চেপে বসে, তার মুখের কাছে ঝুঁকে হিস হিসে চাপা কণ্ঠে বলে, কি ভুলে গেছিস তোরা? হ্যাঁ, আমি কিন্তু ভুলিনি তোদের। সেদিন রাতে তোরা যে কুকর্ম করেছিলিস আমার সাথে, তার প্রায়শ্চিত্ত তোদের তো জীবন দিয়ে মেটাতে হবে। মেটাবি না? কিরে, তোরা কেউ রেহাই পাবি না, কেউ রেহাই পাবি না। আমি তোদের একজনকেও বাঁচতে দেব না। কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না। কথাটা বলতে বলতে সেই মেয়েটি কামড় বসায় ফিরদৌসের ঘাড়ে, খুবলে নেয় এক ডলা রক্ত মাংস। প্রচন্ড যন্ত্রণায় কুঁকড়ে যায় ফিরদৌস। এই পৈশাচিক শক্তির সাথে পেরে ওঠে না সে। তাকে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে হয় তার সামনে। মহানন্দে ফিরদৌসকে খেয়ে হাড় গোড় এবং মাথাটা রাস্তার উপর ফেলে বাতাসে মিলিয়ে যায় মেয়েটি। পরদিন ভোরের প্রথম আলোর সাথে একটা ভয়ানক খবর ছড়িয়ে পড়ে বিদ্যুৎ বেগে। খবরের কাগজ, নিউজ চ্যানেল এবং লোকমুখে তখন একটাই ব্রেকিং নিউজ। উত্তর কলকাতার এক শুনশান রাস্তায় পাওয়া গেছে এক ব্যক্তির মুন্ড এবং কিছু হাড়গোড়। নিজের এলাকায় তার এমন অবস্থা কে করল? স্থানীয়রা এমন এক দৃশ্য দেখে ভয়ে শুকিয়ে গিয়েছে। কেউ বাড়ি থেকে বেরোতে পর্যন্ত চাইছে না। পুলিশ সেখানে গিয়ে অনেক তল্লাশি, জিজ্ঞাসাবাদ করেও কিচ্ছু জানতে পারেনি। তবে তারা কেসটা বিশেষ খতিয়ে দেখবে। উপরমহল থেকে চাপ আসছে, যত শীঘ্র সম্ভব খুনিকে খুঁজে বের করতে হবে। শুনেছ খবরটা? শুনেছি। ছেলেটার এমন হাল কি করে হলো বলো তো? ওর তো কারোর সাথে ঝামেলা ঝগড়া শুনিনি কখনো। জানি না, ঘটনার তো কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না পুলিশ। মানলাম কোনো সিরিয়াল কিলার খুন করেছে ফিরদৌসকে। না, আমি যতদূর বুঝেছি এ কোনো সিরিয়াল কিলারের কাজ হতে পারে না। সিরিয়াল কিলার এভাবে এতটা নৃশংসভাবে কাউকে খুন করতে পারে না। তাদের একটা স্টাইল থাকে। ফিরদৌসের ব্যাপারটা কিন্তু অন্য কিছু। যাকে ওসব বাদ দাও, গুড নিউজ আছে একটা। আজ তো তোমার ছুটি, তুমি আজ বাড়ি ফিরে যাবে।
সিদ্ধার্থ নুসরাতের হাত ধরে হ্যাঁচকা টান দেয়। নুসরাত তার বুকের উপর গিয়ে পড়ে। কি করছোটা কি সিড? এটা হাসপাতাল, আমার বেডরুম নয়। ছাড়ো প্লিজ, কেউ দেখে ফেললে অনর্থ হয়ে যাবে। সিদ্ধার্থ তার মুখ বন্ধ করে দেয় নিজের স্টাইলে, ঠোঁটে ঠোঁট চেপে ধরে। নুসরাত দম বন্ধ হয়ে ছাড়িয়ে নেওয়া পর্যন্ত তার ঠোঁটে ঠোঁট বুলাতে থাকে সিদ্ধার্থ। ধ্যাৎ, তুমি না বড্ড অসভ্য। যাও বাড়ি গিয়ে বউয়ের আদর খাওগে। কচি খোকা আমার, আমি এখন যাচ্ছি। অন্য পেশেন্টদেরও তো দেখতে হবে আমাকে। ওকে, গুড বাই ডার্লিং, লাভ ইউ। লাভ ইউ টু। সেদিনই দুপুরের দিকে সিদ্ধার্থকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। আলোকলতা এবং গুড়িয়া এসে তাকে বাড়ি নিয়ে যায়। বাড়ি ফেরার পর সিদ্ধার্থ ঘর থেকে বেরোয়নি। লাঞ্চ ডিনার দুটোই সে নিজের ঘরে করেছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে মেয়েকে গুড়িয়ার ঘরে রেখে আসে আলো। মেয়ে আজ পিসিমণির ঘরেই ঘুমিয়ে পড়েছে। তুমি নিশ্চিন্তে থাকো বৌদি, কোনো অসুবিধা হলে আমি তোমায় কল করে ডাকবো। আলো ঘরে ঢুকে ছিটকিনি আটকে সিটকে খুঁজছিল। সিট ব্যালকনিতে তখন একলা দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছিল। আলো কখন তার পিছনে গিয়ে দাঁড়িয়েছে সেটা টেরই পায়নি সিড। ও তুমি, এতক্ষণ সময় লাগে বুঝি আসতে? মেয়ে কোথায়? ওকে ঘুমিয়ে পড়েছে? মেয়ে তো গুড়িয়ার ঘরে ঘুমোচ্ছে, তাই ওকে আর আনলাম না। তুমি এখানে একা একা কি করছো? ঘুম আসছে না? আমার না তোমাকে কিছু বলার আছে। আমারও তোমাকে একটা বিষয় জানানোর আছে। কি নিউজ? আমার ট্রান্সফার লেটার এসেছে। সামনের বুধবার আমাদের যেতে হবে বারাসাত। আলোকলতা অবাক চোখে দেখে সিডের দিকে। তার মুখ দেখে বোঝা যায় এই খবরে সে বিন্দুমাত্র খুশি হয়নি। আমি বুঝতে পারছি তুমি অখুশি এই নিউজে, বাট আমার কিচ্ছু করার নেই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আলো। আমি একজন ডাক্তার, একজন ডাক্তার হয়ে ঘরে বসে থাকলে আমার চলবে না। আমি চাই না রেস্ট নিতে। আই এম টোটালি ফিট অ্যান্ড আই মাস্ট গো দেয়ার। আমার তো তাহলে আর এখানে কিছু বলার থাকে না। আমি সায়ন্তনীর বাড়ি গিয়েছিলাম, তোমার সাথে ঘটা ঘটনাগুলো ওর সাথে শেয়ার করলাম। ও বলেছিল তোমাকে ওর কাছে নিয়ে যেতে, কিন্তু তুমি তো যাকে তুমি যা ভালো বুঝেছো করেছো। আমি আর কি বলবো। সিদ্ধার্থ তাকে কাছে টেনে জড়িয়ে ধরে। ডোন্ট ওয়ারি আলো, আমার কিচ্ছু হবে না। তুমি তো আজও আমার সাথে, আমার আর কোনো ভয় নেই। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি তোমাকে কোনো মতে হারাতে পারবো না, কোনো মতে না। সিদ্ধার্থ তার কপালে আলতো চুম্বন করে। এত ভালোবাসো আমায়? অনেক 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 ভালোবাসি, অনেক। জানলা দিয়ে শীতল বাতাস ঘরে প্রবেশ করে ঘরের তাপমাত্রা খানিক কমিয়ে দিয়েছে। মাঝরাতে কি একটা শব্দে ঘুমটা ভেঙে গেল শৈলেনবাবুর। উঠে বসলেন। টেবিল ল্যাম্পের আলোটা জ্বালিয়ে দিয়ে দেখলেন স্ত্রী পাশে ঘুমোচ্ছে। কিন্তু অন্য একটা বিষয়ে তার খটকা লাগল। তাদের ঘরের দরজাটা হাট করে খোলা। আরে, দরজাটা কে খুললো? প্রতিমা তো ঘুমোচ্ছে। হঠাৎই তার চোখে পড়ল বিষয়টা। একটা অবয়ব বারান্দার ঘুটঘুটে অন্ধকার ভেদ করে এগিয়ে আসছে ঘরের ভিতরে। দরজাটা আবার বন্ধ হয়ে গেল। কালো অবয়বটা চোখের পলক ফেলার আগেই রূপান্তরিত হল এক মানব শরীরে। চোখের সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, শৈলেনবাবুর মেয়ে ঋদ্ধা। মেয়েকে এভাবে দেখে এক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়েই ফেলেছিলেন শৈলেনবাবু। স্ত্রীকে তাড়াতাড়ি ডেকে তুললেন। প্রতিমা দেবী বিরক্তির সুরে বললেন, আহ, কি হলোটা কি? এত রাতে আমার ঘুমটা ভাঙিয়ে দিলে কেন? শৈলেনবাবু কথা বললেন না, আঙুল তুলে সামনের দিকে ইশারা করলেন। প্রতিমা দেবী সামনে তাকাতেই চমকে যান। এতদিন পর মেয়েকে চোখের সামনে দেখে নির্বাক হয়ে পড়েন দুজনে। বাবা মার চোখে জল দেখে
ঋদ্ধার চোখটাও জলে ভরে ওঠে। সে মায়ের কাছে যায়, বিছানায় উঠে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থানে মাথা রেখে চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকে। অনেকটা সময় এভাবেই কেটে যায়। একসময় নিস্তব্ধতা ভেঙে ঋদ্ধা বলে ওঠে, মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। মা। প্রতিমা দেবী ছলছল নয়নে ছুটে গিয়ে রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে আসেন, মেয়েকে নিজের হাতে খাইয়ে দেন। মারে, তুই তুই কোথায় ছিলিস এতদিন? আমাদের আর ছেড়ে যাস না, তোকে ছাড়া আমরা ভালো নেই রে, ভালো নেই। প্রতিমা দেবী মেয়ের কপালে চুম্বন করেন। তুই থেকে যা না মা আমাদের সাথে। কিরে মা, বল না, থাকবি তো রে মা? সে আর হয় না মা, আমি ফিরে এসেছি শুধুমাত্র আমার দোষীদের নিজের হাতে শাস্তি দিতে। আর 2 জন বাকি আছে, ওদের শেষ করে দিলেই তো আমার মুক্তি। তোমরা কিছু ভেবো না মা, আমি তোমাদের ছেড়ে গেলেও না, ওই যে দূর আকাশের তারা, ওই তারা হয়ে সারা জীবন তোমাদের ওপর নজর রাখবো। তোমরা সময় মতো ওষুধ খাচ্ছ কিনা, সুস্থ আছো কিনা, বা তোমাদের আমার মনে আছে কিনা। ঋদ্ধা চুপ করে যায়। চুপ কর, খুব পাকা পাকা কথা শিখেছিস তাই না? একদম চুপ, এখন চুপচাপ শুয়ে থাক আমাদের মাঝে। শৈলেনবাবু মেয়ের গায়ে চাদর টেনে দেন। মনে আছে প্রতিমা, ছোটবেলায় যখন আমাদের মেয়ের ঘুম ভেঙে যেত মাঝরাতে, তুমি ওকে একটা গান শুনিয়ে ঘুম পাড়াতে? ওই গানটা একটু গাইবে এখন? প্রতিমা দেবী চোখের জল মুছে গানটা গুনগুন করে গাইতে শুরু করেন। তার মস্তিষ্কে পুরনো স্মৃতিগুলো জমাট বাঁধে এক এক করে। দিন 2 পর বুধবার সন্ধ্যায় সিদ্ধার্থ সপরিবারে এসে ওঠে মিত্রবিলায়। এই বাড়ির খোঁজ তাদের দেয় সায়ন্তনী। মিত্রবিলার কর্তা শৈলেন মিত্র স্ত্রীর সাথে বাড়িতে থাকেন। তাদের মেয়ে বছর 3 আগে মারা গেছে, সেজন্য এখন ওনারা ঠিক করেছেন বাড়ির নিচতলাটা ভাড়া দেবেন। আরে ডাক্তারবাবু, আসুন আসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? প্রথমত আপনি আমাকে আপনি নয় তুমি করেই বলবেন, আমি আপনার ছেলের মতো। আমাদের কোনো অসুবিধা হয়নি। সায়ন্তনী আমার স্ত্রীর ছোটবেলার বন্ধু, সেই আমাদের এই বাড়ির খোঁজ দিয়েছে। ভালোই হয়েছে আমার। এই বাড়ি থেকে হাসপাতাল 5 মিনিটের পথ, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা বেশ, এখন যাও, তোমরা একটু বিশ্রাম করো গিয়ে। রাতের খাবারটা তোমাদের ঘরে পাঠিয়ে দেবো। ডেলিভারি বয় পার্সেলটা দিয়ে চলে গেলে নুসরাত খাবারটা নিয়ে রুমে চলে যায়। পার্সেল খুলে দেখে গরম গরম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তাড়াতাড়ি খাবারটা বেড়ে চেটে পুটে খেয়ে নেয় সে। বড্ড খিদে পেয়েছিল নুসরাতের, রাতও তো হয়েছে অনেকটা। খাওয়া শেষ হলে প্লেটটা ধুয়ে কিচেনের লাইট বন্ধ করে চলেই আসবে, এমন সময় একটা শব্দ শুনতে পেল নুসরাত। প্লেট ভাঙার শব্দ। লাইটটা জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু সুইচ অন করেও লাইট জ্বলল না। ফোনের ফ্ল্যাশটা অন করে একটু এগিয়ে গিয়ে দেখল মেঝেতে প্লেট ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। নুসরাত অবাক হলো। একে প্লেটটা পড়লো কি করে? আমি তো ঠিক মতোই রেখে দিয়েছিলাম। যাই হোক, এখন পরিষ্কার করে জায়গাটা। তখনও নুসরাত টের পায়নি কোন বিপদের সম্মুখীন তাকে হতে হবে এখন। যখন সে কাঁচের টুকরোগুলো পরিষ্কার করছিল, ঠিক তখনই পিছন থেকে কেউ তার মাথায় সজোরে আঘাত করে ভারী কিছু দিয়ে। জ্ঞান হারায় নুসরাত। মাথা ফেটে গলগল করে রক্তের ধারা বইছে। জ্ঞান যখন ফিরল, চোখ খোলার সাথে সাথে যন্ত্রণাটা অনুভব করল নুসরাত। তাকে আরো অবাক করল সেটা হলো সে সম্পূর্ণ নির্বস্ত্র।
তাকে খাটের সাথে বেঁধে রাখা হয়েছে। নুসরাত কথা বলতে পারে না, শুধু নিচু স্বরে গোঙানিটুকু শোনা যায়। কিচেন থেকে বেরিয়ে আসে এক বাচ্চা মেয়ে। নুসরাত তাকে দেখে বেশ কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে আঁতকে ওঠে। বাচ্চা মেয়েটি একটি পরিচিত ইংলিশ পোয়েম বলে চলে। Twinkle, twinkle, little star, how I wonder what you are up above the walls. বাচ্চা মেয়েটির কণ্ঠস্বর একটা সময় বিরক্তিকর হয়ে ওঠে। নুসরাতের কান ফেটে রক্ত বেরোনোর জোগাড়। কে কে তুমি? কে চাও? কে চাও আমার থেকে? কি করছো? কি করছো এটা? প্লিজ প্লিজ আমাকে বেরো না, আমাকে বেরো না, প্লিজ আমাকে বেরো না। নুসরাতের কাকুতি মিনতিকে উপেক্ষা করে তার সর্বাঙ্গে কেরোসিন তেল ঢেলে দেয় বাচ্চা মেয়েটি। ঠোঁটের কোণে তার তীর্যক হাসি। দেশলাই বাক্স ঘষে জ্বলন্ত দেশলাইটা নুসরাতকে লক্ষ্য করে ছুঁড়ে দেওয়ার আগের মুহূর্তে বাচ্চা মেয়েটি শুধু একটাই কথা বলে, Game over. আরও সপ্তাহখানেক কেটে যায়। খবরটা পেয়ে সিদ্ধার্থ গিয়েছিল নুসরাতের ফ্ল্যাটে। তখন আর কারোর হাতেই কিছু ছিল না, সব শেষ। আগুনে দগ্ধ হয়ে পুড়ে গলে গিয়েছে নুসরাত সহ তার রুমটা। নুসরাতের এই পরিণতি দেখে বেশ কিছুদিন চুপচাপ হয়ে গেছিল সিদ্ধার্থ। নুসরাতকে পুরোপুরি ভালো না বাসলেও একটা দুর্বলতা তার প্রতি সিদ্ধার্থর আছে বা ছিল। একসাথে অনেক প্রাইভেট টাইম স্পেন্ড করেছে তারা নুসরাতের ফ্ল্যাটে। এখন সব শেষ, সব জ্বলে পুড়ে ছাই। নুসরাত দি খুব ভালো একটা মেয়ে ছিল। খুব খারাপ লাগছে এটা ভেবে যে ও আমাদের মাঝে আর নেই। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিক। সিদ্ধার্থ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, স্কুল জীবন থেকে আমাদের বন্ধুত্ব। মেয়েটা কখনো স্কুলে আমায় ছাড়া যেত না, কলেজেও আমাদের একই ডিপার্টমেন্ট, তারপর একই প্রফেশন। ভালো লাগছে না কিছু, বলতে পারছি না ওকে। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। এত ভালো বন্ধু সত্যি সবার ভাগ্যে থাকে না। তুমি সত্যি ভাগ্যবান গো, নুসরাত দিকে তোমার বন্ধু হিসেবে পেয়েছিলে যে। আচ্ছা একটা কথা বলবো, চলো আমরা না একটু বাইরে থেকে ঘুরে আসি, তোমার মুডটাও ফ্রেশ হবে। চলো না। আচ্ছা তুমি রেডি হও। সিদ্ধার্থ মনে মনে ভাবে, সে এতদিন যেটা করেছে সেটা কি ঠিক? এইভাবে সে ঠকাচ্ছিল তার স্ত্রীকে। এমন লক্ষ্মীমন্ত বউ কেউ 7 জনম তপস্যা করলেও পাবে না, আর তাকেই কিনা সে ঠকিয়ে এসেছে এতদিন। আজ সে সব সত্যি বলে দেবে আলোকে। আলো হয়তো কিছুদিন রাগ করবে, অভিমান করবে, কথা বলবে না ওর সাথে, কিন্তু ঠিক ক্ষমা করে দেবে। প্রয়োজন পড়লে সিদ্ধার্থ আলোর পা ধরে ক্ষমা চাইবে। এই কি এত ভাবছো? আমি রেডি হয়ে চলে এলাম, আর তুমি এখনো বসে আছো? যাও চেঞ্জ করো, বেরোতে হবে তো নাকি? 2 মিনিট আসছি। আলোকলতা মেয়েকে কোলে তুলে চুম্বন করে। এখন আমরা ঘুরতে যাব, আর তুমিও আজ মা বাবার সাথে ঘুরতে যাবে। আহা কি খুশি আমার সোনাটা, হাসি থামছে না আর। রাতে ফিরতে ফিরতে 12টা বেজে যায় সিদ্ধার্থদের। বাড়িতে ঢুকে ওরা দেখল পুরো বাড়ি অন্ধকার। শৈলেনবাবু, শৈলেনবাবু কোথায় আপনি? এত অন্ধকার কেন? শৈলেন বাবু কোথায় আপনি? শৈলেন বাবু! হঠাৎ পিছন থেকে ভারী কিছুর আঘাতে মেঝেতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায় সিদ্ধার্থ। কতক্ষণ অজ্ঞান ছিল সে জানে না। জ্ঞান ফিরলে মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় তার। সে দেখল একটা চেয়ারে নগ্ন অবস্থায় তাকে বেঁধে রেখেছে কেউ। কে 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 কোথায় আছো? খুলে দাও, আমার হাতটা খুলে দাও। কে কোথায় আছো? সিদ্ধার্থ দেখল
ঘরের আলো আঁধারি ভেদ করে বেরিয়ে এলো 4টি অবয়ব। শৈলেনবাবু, প্রতিমা দেবী, আলোকলতা আর ওই মেয়েটাকে সিদ্ধার্থ চিনতে পারল না। আলো আলো আলো, দেখো দেখো না আমাকে কেমন ভাবে বেঁধে রেখেছে ওরা। তুমি তুমি প্লিজ দড়ি করে খুলে দাও। আলোকলতা মুখ ফিরিয়ে নেয়, তার চোখে মুখে ঘৃণার ছাপ স্পষ্ট। শৈলেনবাবু একটা আঁশবটি তুলে দেন ওনার মেয়ে ঋদ্ধার হাতে। নে মা, তুই এবার শাস্তি দে তোর দোষীকে। দাঁড়াও বাবা, এত তারা কিসের? মৃত্যু মানেই তো মুক্তি। মরার আগে ও নিজের মুখে সব স্বীকার করুক। স্বীকার করুক আগে। কিরে, আমায় চিনতে পারিসনি এখনো? আচ্ছা, আমি চিনিয়ে দিচ্ছি। 3 বছর আগের একটা বৃষ্টি ভেজা রাতের পৈশাচিক কাহিনী বর্ণনা করে ঋদ্ধা। আমি তখন ক্লাস 7-এ পড়ি। ছোট থেকেই আমি না মানসিকভাবে একটু অসুস্থ ছিলাম, এর জন্য আমার সাথে কেউ মিশতো না। আমিও একসময় এটাই মেনে নিই। আমার বাবা মা আমায় নিয়ে খুব চিন্তায় থাকতো, কিন্তু আমার মুখের হাসি দেখলেই ওরা সব ভুলে যেত। সেবার মামার বাড়ি ঘুরতে যাওয়াটাই হলো আমার কাল। মামার বাড়িতে আমি আর ভাই দুজনায় খেলছিলাম। হঠাৎ করে পাটা স্লিপ করে আমি পড়ে যাই নিচে। মাথায় ভীষণ চোটও পাই। আমাকে তখনই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে 3-4 থাকার পর 5 নম্বর দিনের রাতে ঘটে সেই ঘটনাটা। সেই রাতের কথা এখনো ভাবলে আমি ভয়ে আতঙ্কে শিউরে উঠি। 2 মানুষরূপী পিশাচ কিভাবে আমায় একটা ঘরে নিয়ে গিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল ইচ্ছে মতো। আমি কাঁদি, চিৎকার করি, কেউ শুনতে পায়নি। এক সময় নিজেদের কাম মিটে গেলে তখন 2 পিশাচ আমাকে মৃত আবিষ্কার করে। আমার তো 13 বছর বয়স ছিল। 13 বছরের একটা ছোট্ট মেয়ে সহ্য করতে পারেনি ওই শারীরিক অত্যাচার। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম, শাস্তি দেব, তোদের সবাইকে শাস্তি দেব। আজ শুধু তুই বেঁচে আছিস, আর বাকিরা শান্তির ঘুম ঘুমাচ্ছে। প্রথমে ফিরদৌস, তারপর নুসরাত, আর এখন তুই। নুসরাতকে কেন মেরেছি জানিস? কারণ ও তোদের সাহায্য করেছিল। ও আমার শরীরে প্রতিদিন ড্রাগস দিত যাতে আমি আরো অসুস্থ হয়ে পড়ি। আমি তো হাসপাতালে থাকাকালীনই জানতে পেরে যাই তোদের সবার কালো ধান্দার কথা। মেয়ে বাচ্চা, ড্রাগস, মধুচক্র, সব আসর বস্তু হাসপাতালে রাত বাড়লেই। তোরা ডাক্তার হওয়ার যোগ্য নোস। তোরা পিশাচের থেকেও ভয়ঙ্কর। তোরা বেঁচে থাকলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে পৃথিবীটা। আলো আলো, তুমি বিশ্বাস করো না, ও এসব বানিয়ে বলছে, এইসব মিথ্যে। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কখনো মিথ্যে বলতেই পারি না। ঋদ্ধা, তুমি শেষ করে দাও এই জানোয়ারটাকে, শেষ করে দাও। আলোকলতা ঘেন্নায় একদলা থুতু ছিটিয়ে দেয় সিদ্ধার্থর মুখে। তারপর মেয়েকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। প্রতিমা দেবী তাকে বুকে টেনে নেন। শেষ করে দে ওকে। ঋদ্ধা আঁশবটি শূন্যে তুলে পরক্ষণেই তা নামিয়ে দেয় সিদ্ধার্থর গলা লক্ষ্য করে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে কাটা স্থান থেকে। সিদ্ধার্থর মুন্ডুটা ফুটবলের মতো ছিটকে গড়িয়ে যায়। কিছুক্ষণ কেঁপে নেতিয়ে পড়ে শরীরটা। আর্তনাদ করার মতো সময়টাও পায় না সে। ঋদ্ধা বটিটা ছুঁড়ে ফেলে দেয়। আমার সময় হয়ে এসেছে বাবা, এবার তোমরা আমাকে বিদায় দাও। আমার হাতে তো আর সময় নেই, আর আত্মা এতদিন প্রতিশোধের জন্য মুক্তি পাইনি। কিন্তু আজ আমি প্রতিশোধ নিয়ে মুক্ত। বিদায় দাও আমায়। তুই
যেখানেই থাকিস ভালো থাকিস মা। বাপ হয়ে তোর জন্য কিছুই করতে পারিনি, তোর এই অবস্থা যারা করেছে তাদের শাস্তিটুকু দিতে পারিনি। আমায় ক্ষমা করে দিস, তুই ক্ষমা করে দিস। তোর মতো মেয়ের মা হতে পেরে আমি ভাগ্যবতী রে। পরের জন্মে আমি আবারও তোকেই চাইবো রে মা, তোকেই চাইবো। ছলছল চোখে মেয়েকে বিদায় জানায় দুজনে। ঋদ্ধার শরীরটা ধোঁয়ার মতো উঠতে উঠতে একসময় বাতাসের সাথে মিলিয়ে গেল। পড়ে থাকলো শুধু তার স্মৃতিগুলো। সবার ঘরে ঘরে জন্ম নিক এমনই ঋদ্ধারা, যারা ঘরে লক্ষ্মী হলেও বাইরের জগতের কাছে হবে কালী, বিনাশ করবে সব অসুরদের, অন্ধকার কাটিয়ে আনবে আলোর রোশনি। আজকের গল্পের প্রশ্ন হল, আলোকলতা তার যে বান্ধবীর কাছে গিয়েছিল তার নাম কি? আপনারা কমেন্ট বক্সে উত্তর দিন এবং আপনারা কোথা থেকে বলছেন সেটিও লিখে দেবেন। আমরা পরের গল্পের শেষে সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব। যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি তারা প্লিজ গিয়ে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসুন। আমাদের প্রতিটি গল্পের আপডেট সবার আগে ফেসবুক পেজে দেওয়া হয়। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে সঞ্চালী, অতনু, তানিশা, সাগরনীল, বর্ণালী, ফিদা, দেবস্মিতা, সৌরভ রায়, অর্ঘ্যদীপ, নীল, পম্পা এবং আমি দেবাঞ্জন। বিশেষ ধন্যবাদ উষ্ণীশ মুখোপাধ্যায়। শব্দ সংযোজন ও আবহ তরঙ্গ স্টুডিও। প্রচ্ছদ রৌনক। পর্ব পরিচালনায় টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার ফিরছি পরের সপ্তাহে আরও একটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।